Hi viewers, how are you? Hope that all are well by the grace of Almighty Allah. I am also well by His grace. তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিতের যে প্রথম অ্যাসাইনমেন্টটি ওইটি নিয়ে আলোচনা করব। আর এটির প্রথম যে প্রশ্নটি আমি এখানে লিখে রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নে কতে বলা হয়েছে কি অ্যাঙ্গেল বিএসি এবং অ্যাঙ্গেল এসিবি এসিই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ এই এ কোণ এবং সি কোণ, অর্থাৎ বিএসি এবং এসিই এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি ওইটি লেখার জন্য বলা হয়েছে। তো আমার এ দুটি কোণ এ দুটি সমান্তরাল রেখা দিয়ে সংযুক্ত, তাই আমি প্রথমে এ দুটি সমান্তরাল রেখা এঁকে নিচ্ছি। একটির নাম হচ্ছে এ বি, আরেকটির নাম হচ্ছে কি সিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি কোনো প্রশ্নটি অ্যান্সার করতে চাই তাহলে এখানে কি লিখব, এ বি এবং সি রেখা দুটি কি সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল সিই। এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে এ এবং সি এ দুটির এ রেখা এ ছেদক দ্বারা এই দুটি রেখা সংযুক্ত করা, অর্থাৎ আমি এ এবং সি বিন্দু যদি যোগ করি তাহলে এই সমান্তরাল রেখা যে বিন্দু দিয়ে সংযুক্ত করা হয় তাকে ছেদক বলা হয়, অর্থাৎ এই রেখাটির নাম কি ছেদক। তাহলে এখানে কি ছেদকটির নাম এসি, তাদের ছেদক ছেদক। তো শিক্ষার্থী বন্ধুরা, ছেদকের বিপরীত পাশের যে দুটি কোণ থাকে ওই দুটি কোণ হচ্ছে একান্তর কোণ। তো প্রথম কোণটির নাম হচ্ছে বিএসি সমান একান্তর, আর দ্বিতীয় কোণটির নাম হচ্ছে এসিই। এ দুটি কি কোণ হিসেবে সমান, একান্তর কোণ হিসেবে সমান। তো এই দুটির মধ্যে সম্পর্ক কি একান্তর কোণ। তো আমরা এখানে লিখব বিএসি এবং এসিই এর মধ্যে সম্পর্ক, এর মধ্যে সম্পর্ক একান্তর কোণ, একান্তর কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমার প্রথম যে সৃজনশীল ওইটির ক এর অ্যান্সার। এখন আমরা খ নং যে প্রশ্নটি ওইটি অ্যান্সার করব। তো এখানে বলা হয়েছে বিএসি প্লাস এবিসি সমান এসিডি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। পরে কি করব, যেহেতু এখানে এসিডি বলা হয়েছে তাই আমার এখানে ডি নেই, এজন্য বিসি বাহুকে কি পর্যন্ত বাড়াবো, ডি পর্যন্ত বর্ধিত করি। তো আমি এই চিত্র থেকে বিশেষ নির্বাচনটি লিখছি। মনে করি ত্রিভুজ এ বি সি এ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করা যাচ্ছে এ বিসি ত্রিভুজে বিসি বাহুকে কি পর্যন্ত বাড়াইলাম, ডি পর্যন্ত। তো ডি পর্যন্ত বাড়ানোর পর এখানে যে কোণটি উৎপন্ন হয়েছে এটিকে বহিস্থ কোণ বলে। ত্রিভুজের বাইরের যে কোণটি ওইটিকে বহিস্থ কোণ, এবং ত্রিভুজের ভিতরে যে তিনটি কোণ আছে ওই তিনটি কোণকে অন্তস্থ কোণ বলে। তো আমার এখানে বাইরের যে কোণটি উৎপন্ন হয়েছে ওই কোণটির নাম হচ্ছে বহিস্থ কোণ। তো বর্ধিত করলে করি, ফলে এ সি ডি বহিস্থ কোণ উৎপন্ন হয়, প্রমাণ করতে হবে যে, অর্থাৎ এখানে লিখব কি প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে অংশটুকু এখানে বলা আছে, আমি ওইখান থেকে লিখে নেই। বলা হয়েছে কি বিএসি প্লাস এ বি সি সমান এসিডি, এটি আমার প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় সমকোণ, দুই সমকোণ। তো আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজের তিন কোণ, তিন কোণটি কোনটি, একটি হচ্ছে এটি, দুটি হচ্ছে এটি, তৃতীয়টি হচ্ছে এটি। এই তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। চলো আমরা লিখি কোণগুলো। প্রথমে লিখব বি এ সি, অর্থাৎ এই কোণটি বি এ সি, এক নম্বর কোণ লিখলাম। পরে দ্বিতীয় কোণটি লিখব এ বি সি প্লাস এ বি সি। পরে লিখব কি তৃতীয় কোণটি, ওইটির নাম হচ্ছে এ সি বি। তো লিখলাম এ সি বি সমান কয় সমকোণ, দুই সমকোণ। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ লেখার পর আমরা কি করব, এখানে যা আছে অর্থাৎ বাম পাশে যা আছে তাই লিখব। এখানে আছে
BAC প্লাস ABC প্লাস ACB। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে কি দুই সমকোণ। তো আমরা জানি একটি রেখার উপর কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে। আর আমরা জানি 180 ডিগ্রি সমান দুই সমকোণ। তো এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে এই রেখাটির উপর অর্থাৎ এখানে এই দুটি কোণের সমষ্টি দুই সমকোণ, কারণ একটি রেখার উপর কয় সমকোণ থাকে, 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাই আমি এখানে দুই সমকোণের পরিবর্তে এখানে কি লিখতে পারবো, এখানে এই কোণটি আর এই দ্বিতীয় কোণটি, এই দুটি কোণ যদি আমি যোগ করি কয় সমকোণ হবে, দুই সমকোণ। তাই এখন আমি এই দুই সমকোণের পরিবর্তে আমি এই দুটি কোণ যোগ করব। চলো আমরা এই দুটি কোণ যোগ করি। প্রথম কোণটি হচ্ছে অ্যাঙ্গেল ACB। তো এখানে লিখলাম অ্যাঙ্গেল ACB প্লাস দ্বিতীয় যে কোণটি ওইটি হচ্ছে ACD। তো এখানে লিখবো অ্যাঙ্গেল ACD। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানেও ACB আছে, এখানেও ACB আছে। আমি উভয় পক্ষ থেকে ACB বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার পর এখানে থাকছে কি, অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ABC সমান অ্যাঙ্গেল ACD। আর আমি এই যে অংশটুকু পেয়েছি এই অংশটুকু এখানে দেখাতে বলা হয়েছে। যেহেতু এই অংশের সাথে এই অংশ পুরোপুরি মিলে গিয়েছে তাই আমরা এখানে কি লিখতে পারবো, প্রমাণিত। এখন আমরা 1 নং যে সৃজনশীলটি আছে ওইটির গ নং যে প্রশ্নটি ওইটি অ্যান্সার করব। এখানে বলা হয়েছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BCE সমান দুই সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমি এখানে একটি চিত্র এঁকে নিলাম। চিত্রটির প্রথম এটিকে কি দিলাম, ABC, আর এটিকে E এবং D দিলাম। তো প্রথম আমি যেহেতু উপপাদ্য করব বিশেষ নির্বাচন দিয়ে শুরু করছি। তো বিশেষ নির্বাচনটি কি, বিশেষ নির্বাচন মনে করি ABC ত্রিভুজ ABCA, AB এবং C এই দুটি বাহু হচ্ছে সমান্তরাল। তো এখানে লিখব AB সমান্তরাল CE এবং AC তাদের ছেদক, AC তাদের ছেদক। তো শিক্ষার্থী বন্ধুরা এই সমান্তরাল রেখা যে রেখা দ্বারা সংযুক্ত হয় তাকে ছেদক বলে। তো ছেদক কী করে, যে সমান্তরাল রেখা দুটি আছে ওই দুটিকে একান্তর কোণে বিভক্ত করে। তাহলে আমরা এখানে এই দুটি কি একান্তর কোণ হিসেবে সমান হয়ে গেছে। তো আমি প্রথমে লিখলাম কি ABC ত্রিভুজে এই দুটি সমান্তরাল এবং AC তাদের ছেদক। আর পরে কি লিখব, যেটি প্রমাণ করতে বলা হয়েছে ওইটি। তো প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BCE সমান দুই সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অঙ্কন নিয়ে কাজ করব। অঙ্কনটি হচ্ছে BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ BC বাহুকে D পর্যন্ত বাড়াবো। এটিকে লিখব BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করি। তো বর্ধিত করার পর আমরা এখন প্রমাণ নিয়ে কাজ করব। তো শিক্ষার্থী বন্ধুরা প্রমাণের অংশটুকু আমি লিখছি প্রমাণ। তো প্রমাণের মধ্যে খেয়াল করা যাচ্ছে কি এই দুটি রেখা যেহেতু সমান্তরাল আর AC তাদের ছেদক, আমি ওই কথাটি আবার লিখছি, AB সমান্তরাল CE আর AC তাদের ছেদক। তাহলে এখানে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে এই দুইটি কোণ একান্তর কোণ হিসেবে সমান। তো প্রথম লিখব BAC, অ্যাঙ্গেল BAC সমান একান্তর অ্যাঙ্গেল ACE একান্তর কোণ হিসেবে সমান। আর এখানে আরও লক্ষ্য করা যাচ্ছে এখানে B কোণ আর এখানে আছে কি এই C কোণটি, এ দুটি কোণ অনুরূপ কোণ হিসেবে সমান। অর্থাৎ এখানে লিখব ABC সমান অনুরূপ, এই কোণটির নাম হচ্ছে ECD। তো আমার এ দুটি কোণ কী কোণ হিসেবে সমান, অনুরূপ কোণ হিসেবে সমান। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি জানি একটি রেখার উপর কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি কোণ থাকে। আর 180 ডিগ্রি সমান কোণকে এক সরল কোণ বা দুই সমকোণ বলে। তাহলে BCD এই কোণটি হচ্ছে সরল কোণ। তো এখানে BCD
সমান সরল কোণ, সরল কোণ সমান 2 সমকোণ। তো এখানে লিখব 2 সমকোণ। আর এখানে BCD যে অংশটুকু এটি আবার দুটি অংশে বিভক্ত। কি কি অংশ? একটি অংশ হচ্ছে এটি, এই অংশটির নাম হচ্ছে কি BC, অংশটা BC। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে BCD যে অংশটি এটি আবার দুটি অংশে বিভক্ত। এই BCD অংশটু একটি অংশ হচ্ছে এতটুকু, যদি আমি নেই এই অংশটুকুর নাম হচ্ছে এখান থেকে এতটুকু, অর্থাৎ BCE। শিক্ষার্থী বন্ধুরা তো এখানে আমরা লক্ষ্য করছি BCD সমান 2 সমকোণ। তো BCD যে অংশটুকু অর্থাৎ BCD এটি দুটি অংশে বিভক্ত। একটি অংশের নাম দিচ্ছি আমি এটি BCE, অর্থাৎ এই অংশটুকু। তো লিখলাম এখানে BCE। আর অপর যে অংশটুকু BCE পরের অংশটুকু এটি হচ্ছে এটির নাম হচ্ছে ECD প্লাস ECD সমান 2 সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে BCE এই অংশটুকু আছে। তো আমরা এই BC অংশ এখানে পেয়ে গেছি, এটিকে কোনো কাজ করব না। এখানে ECDর পরিবর্তে আনতে হবে কি ABC। তো আমরা এখানে লক্ষ্য করছি ECD এর মান হচ্ছে কি ABC, তাই আমি ECD এর পরিবর্তে এখানে কি লিখব ABC লিখব। তো এখানে যা আছে তাই লিখি BCE প্লাস এখানে লিখব অ্যাঙ্গেল ABC সমান 2 সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা লাস্টের যে লাইনটি ওইটি সাজিয়ে লিখলে আমি প্রমাণ পেয়ে যাব। তো আমি এটিকে সাজিয়ে লিখি ABC প্লাস BCE সমান 2 সমকোণ। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে অংশটুকু প্রমাণ করতে হবে যে এই অংশের সাথে পুরোপুরি মিলে গেছে, তাই আমি এখানে কি লিখতে পারবো প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি 2 নং যে সৃজনশীলটি ওইটি করব। তো 2 নং প্রশ্নটি হচ্ছে এটি, আর এখানে ক এর মধ্যে বলা হয়েছে B এর সমান করে একটি কোণ আঁকো। তো ফার্স্টে আমি ক নং প্রশ্নটি যদি করতে চাই তো B কোণের সমান করে একটি কোণ আঁকবো। এখানে B সমান 30 ডিগ্রি দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে যে কোনো মাপ নিয়ে এভাবে একটি নিব, নেওয়ার পর আমি এখানে এ বিন্দুটিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে ফার্স্টে এভাবে দিব। আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে যদি এভাবে অংশ কাটি তাহলে এখানে যে কোণটি হয়েছে এটি হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটির মান কত হচ্ছে? কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা আমাকে বলা হয়েছে 30 ডিগ্রি কোণ আঁকতে। তো আমি এই 60 ডিগ্রি কোণকে যদি সমদ্বিখণ্ডক করি তাহলে আমরা 30 ডিগ্রি কোণ পেয়ে যাব। চলো আমরা এটিকে সমদ্বিখণ্ডিত করি। একটি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় আমরা 6 থেকে শিখে এসেছি। তো পরিমাপ ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে প্রথম এভাবে একটি বৃত্তচাপ দিবে, আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এভাবে একটি বৃত্তচাপ দিবে। দেওয়ার পর আমি যে বিন্দুতে সেট করেছে ওই বিন্দুর সাথে এভাবে যদি যোগ করি তাহলে আমরা যে কোণ দুটি পেয়েছি, অর্থাৎ এখানে আমি যে কোণটি পাচ্ছি এটিও 30 ডিগ্রি, আবার এখানে যে কোণটি এটি 30 ডিগ্রি। তো আমি এখানে বি কোণের মান কত অলরেডি 30 ডিগ্রি পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক নং প্রশ্নটি করার পর এখন আমি খ নং যে অঙ্কটি আছে সম্পাদ্যটি আছে ওইটি করব। এমন একটি ত্রিভুজ আঁকো যার 2 বাহু এ এবং বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি কোণের সমান। তো বি কোণ মানে 30 ডিগ্রি কোণের সমান। তো আমি এখান থেকে খ নং যে প্রশ্নটি এটি করছি, তাই আমি এখানে কি লিখলাম খ। তো শিক্ষার্থী বন্ধুরা বি কোণটি হচ্ছে 30 ডিগ্রি, তাই আমি এখানে এই অংশটুকু মুছে দিচ্ছি। তো আমি যখন খ নং এর ক্ষেত্রে কোণটি আঁকবো ওই সময় আমি এ কোণের অর্ধেক কোণ নিয়ে এই কোণটি এঁকে নিব। এঁকে নেওয়ার পর এখানে দুটি বাহু দেওয়া আছে। একটি বাহু দেওয়া আছে কত 3.2 সেন্টিমিটার, আরেকটি আছে 4.5 সেন্টিমিটার। তো আমরা জানি স্কেল থেকে কিভাবে সেন্টিমিটার দাগগুলো নিতে হয়। তো প্রথমে আমি এ বাহুটি নিচ্ছি, অর্থাৎ এ বাহুটি আছে 3 সেন্টিমিটার। ধরো আমি এভাবে একটি বাহু নিলাম, এ বাহুটির নাম হচ্ছে এ, ওইটির মান কত 3.2 সেন্টিমিটার, 3.2 সেমি। আরেকটি বাহু হচ্ছে বি, আমি এভাবে একটি বাহু নিলাম কি বি। বি বাহুর দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে আর একটি এ দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত
বি অর্থাৎ 30 ডিগ্রি, এটি নিয়ে আমার একটি ত্রিভুজ আঁকতে হবে। তো আমি ফার্স্টে এখানে যে কোনো রশ্মি কি নিলাম, বি নিলাম। বি থেকে আমি প্রথমে এ বাহুর সমান করে অথবা বি বাহুর সমান করে, এটি আমার খুশি, আমি বি বাহুর সমান করে বিসি অংশ কাটি, যেহেতু ভূমি তাই বড় বাহুটি নিলাম। বি বাহুর সমান করে বিসি অংশটি কাটি, এটি কার সমান করে, বি বাহুর সমান করে। তো এখানে বি এবং সি দুটি বিন্দু আছে, আমি এখানে যেহেতু বি কোণের সমান করে কোণ আঁকবো, তাই আমি বি বিন্দুতে স্থাপন না করে সি বিন্দুতে স্থাপন করব, কারণ বি বি একই হয়ে যায়। তাই আমি এখন কি করব, এই বি কোণের সমান করে কোন বিন্দুতে, সি বিন্দুতে। এখন আমি এটির পরিমাপ ব্যাসার্ধ নিব, পরিমাপ ব্যাসার্ধ নিয়ে এখানে এভাবে কাটবো, কাটার পর আমি এখানে এভাবে যোগ করে দিব। তো আমি এই কোণটির নাম দিলাম কি, বিসি এফ কোণ আঁকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু করার পর এখন আমরা কি করব, এখন বাকি আছে এ বাহু। এখন আমি সিএফ থেকে এ বাহুর সমান করে, এই যে এ বাহুর পরিমাপ ব্যাসার্ধটি নিয়ে এ বাহুর সমান করে কি অংশ কাটবো, সি এ অংশ কাটবো, সি এ। এটি কি বাহু, এ বাহু। এখন যদি আমি এ কমা বি যোগ করি, তাহলে যে ত্রিভুজটি হচ্ছে এটি হচ্ছে নির্ণয় ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু দেখে নেই এ এবং বি এ দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কি হচ্ছে, বি কোণ। তো এখানে খেয়াল করো, এ এবং বি এ দুটির অন্তর্ভুক্ত কোণটি কি, বি কোণ। তাহলে এটি হচ্ছে আমার 2 নং সৃজনশীলের খ এর অ্যান্সার। তো বন্ধুরা, এখন আমরা গ নং যে সম্পাদ্যটি ওইটি করব। এমন একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু এ এবং বি এবং বি কোণের বিপরীত বাহু এ। আমার একটি ত্রিভুজ আঁকতে হবে, দুটি বাহু এ আর বি হবে এবং বি কোণটি যেদিকে থাকবে তার বিপরীত পাশে কি, এ বাহুটি থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখানে কী কী উপাত্ত লাগবে, এ বাহু, বি বাহু এবং একটি কোণ, কোণটি হচ্ছে বি কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এ বাহুর দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে, প্রথম যে বাহুটি 3 সেন্টিমিটার। তাহলে আমরা ধরো আমি এখানে এই বাহুটিকে কয় সেন্টিমিটার নিলাম, 3.2 সেন্টিমিটার। তোমরা স্কেলের মাপ অনুসারে এই বাহুটি নিবে। আমরা জানি সেন্টিমিটার দাগটি কিভাবে নিতে হয়, 0 থেকে শুরু করে 3.2 সেন্টিমিটার, অর্থাৎ 3 গড় যাওয়ার পর তুমি ছোট ছোট দুটি গড় নেওয়ার পর হবে কত হবে, 3.2। এরপর আমি কি নিব, বিবাহুর দৈর্ঘ্য। বিবাহুর দৈর্ঘ্য কত আছে এখানে, বিবাহুর দৈর্ঘ্য আছে 4.5। তো এখানে লিখব 4.5 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি কোণ দেওয়া আছে, বি কোণ। তো এখানে কোণটি আমি এখানে লিখছি। বি কোণটি কীভাবে আঁকতে হবে আমি এর আগে দেখিয়েছি। যে কোনো ব্যাসার্ধ নিয়ে প্রথম তুমি এখানে একটি বৃত্তচাপ আঁকবে, আঁকার পর এখান থেকে কেন্দ্র করে এভাবে আঁকলে তোমার এখানে যে কোণটি হবে ওই কোণটি হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রিকে যদি আমি সমদ্বিখণ্ড করি তাহলে পাবো কত, 30 ডিগ্রি। কোণকে কিভাবে, সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে প্রথমে এভাবে একটি বৃত্তচাপ, আবার এখান থেকে কেন্দ্র করে এভাবে একটি বৃত্তচাপ। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে আমি যদি এভাবে যোগ করি, যোগ করলে কোণটি সমদ্বিখণ্ডক হয়ে যাবে, অর্থাৎ 60 ডিগ্রি কোণটি এই সাইডে হবে 30 ডিগ্রি, এদিকেও কত, 30 ডিগ্রি। তো আমি এই উপাত্তগুলো নিয়ে আমাকে ত্রিভুজটি আঁকতে হবে। তো চলো প্রথমে আমি যে কোনো রশ্মি কি নিলাম, যে কোনো রশ্মি বি নেই, যে কোনো রশ্মি বি ই নেই। বিই থেকে প্রথমে আমি বিই এর কি বিন্দুতে, বি বিন্দুতে। তো সেক্ষেত্রে বি বিন্দুতে আমি এই বি কোণটি স্থাপন করব এটির ক্ষেত্রে। তো আমি প্রথমে পরিমাপ ব্যাসার্ধ নিয়ে এখানে বি কোণটি আঁকলাম, পরে আমি এটি 30 ডিগ্রি সমান মাপ নিয়ে আমি এভাবে এঁকে নিব। তো এঁকে নেওয়ার পর আমি যদি এভাবে যোগ করি, তো আমি এখানে যে কোণটি পাবো এই কোণটি হচ্ছে, নাম হচ্ছে কি ই বি। ধরো এই কোণটির নাম দিলাম আমি এফ কোণ আঁকি। তো শিক্ষার্থী বন্ধুরা, ই বি এফ কোণ আঁকার পর বি এফ বাহু থেকে আমি সবচেয়ে বড় যে বাহুটি অর্থাৎ বি বাহুর সমান করে কি অংশ কাটবো, ধরো আমি এখানে বি এ অংশ কাটলাম। এখন একে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে আমি এখানে এ সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকবো। ধরো আমি এ সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি বিইকে সি এবং সি রেফ বিন্দুতে ছেদ করে। তো আমি এখন কি করব, এ কমা সি এবং এ কমা সি রেফ যোগ করব, এ কমা সি রেফ
যোগ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যেহেতু এই বৃত্তচাপটি কার সমান নিয়ে এঁকেছি, এ বাহুর সমান নিয়ে এঁকেছি, তাই এটিও এ, এটিও হচ্ছে এ। তো আমরা এখানে খেয়াল করছি বি কোণের বিপরীত বাহু এখানে কি হচ্ছে, এ হচ্ছে। তাহলে এটি হচ্ছে আমার গণক যে সম্পাদ্যটি ওইটির চিত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সম্পাদ্যটি আঁকার সময় সতর্কতার সহিত অঙ্কন করবে। এখন আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওইগুলো করব। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে ওইটিতে বলা হয়েছে সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। এককের স্থানে কোন অঙ্ক থাকলে ওইটি পূর্ণবর্গ হবে না। তো 2, 3, 7 এবং 8 থাকলে সংখ্যাগুলো পূর্ণবর্গ হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 নং যে প্রশ্নটি ওইটিতে বলা হয়েছে ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানে কি কি হতে পারে। তো আমরা যদি এখানে ক ইকুয়াল 4 লিখি, আমি একটি উদাহরণ দিলাম, এখানে ক ইকুয়াল 4 হলে ক স্কোয়ার মানে ওই সংখ্যার বর্গ। তো ক স্কোয়ার মানে কি, 4 যেহেতু কোর মান ধরেছি তো 4 স্কোয়ারে 16। আর এখানে যেহেতু 6 বলা হয়েছে, কি বলা হয়েছে, 6 বলা হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি ক ইকুয়াল 6 হলে ক স্কোয়ার মানে ক এর মান এখন কি বসাতে হবে, 6 বসাতে হবে। তো 6 স্কোয়ার সমান কত, 36। তো শিক্ষার্থী বন্ধুরা, পরে আমি 3 নং যে প্রশ্নটি আছে ওইটির অ্যান্সার করি। তো এখানে বলা হয়েছে, এখানে দেওয়া আছে 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট। তো আমরা একটি সংখ্যাকে বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ওইটি যদি নির্ণয় করতে চাই, বর্গ মানে 2, তো আমি 2টি করে এভাবে টান দিয়ে যাব। টান দিয়ে যাওয়ার পর আমার 1, 2 এখানে 3টি অংশে বিভক্ত হয়েছে। যদি লাস্টে যদি একটি থাকে প্রবলেম নাই, ওইটিকে এক অঙ্ক ধরবো। তো তাহলে আমার এখানে কি 1, 2, 3 কয়টি অংশে বিভক্ত হয়েছে, 3টি অংশে বিভক্ত হয়েছে। তাই এত সংখ্যাটি বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং যে প্রশ্নটি আছে ওইটির উত্তর করব। তো 4 নং প্রশ্নে বলা হয়েছে 245 সংখ্যাকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমে আমি যে সংখ্যাটি থাকবে ওইটিকে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ লসাগুর মাধ্যমে এভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে 245কে ভাঙলে আমি 5 পাচ্ছি একটি আর 7 পাচ্ছি কয়টি, 2টি। তো এখানে 5 জোড়াবিহীন মানে এটি বর্গ সংখ্যা না, বর্গ মানে 2টি থাকতে হবে। তো এখানে 5 কি জোড়াবিহীন। তো জোড়াবিহীন যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটি পূর্ণবর্গ নয়। আমি যদি এটিকে পূর্ণবর্গ করতে চাই তাহলে এখানে জোড়া করতে হবে। তো জোড়া করতে হলে এখানে কি দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তো আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে ওইগুলো সমাধান। এখন আমরা 5 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে ওইটি অ্যান্সার করব। তো এখানে বলা হয়েছে সারি সংখ্যা এবং সারণীর শূন্য সংখ্যার সমান রেখে সারির সংখ্যা এবং সারণীর সংখ্যা। এখন আমরা 5 নং যে প্রশ্নটি ওইটির অ্যান্সার করব। তো এখানে বলা হয়েছে সারি সংখ্যা এবং সারণীর সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজন সৈন্যকে সরিয়ে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1800কে বর্গমূল করব। বর্গমূল করার পর যেটি অবশিষ্ট থাকবে, আমি যদি ওই সৈন্য সংখ্যা যদি সরিয়ে নেই তাহলে এটির অ্যান্সার পেয়ে যাব। তো তাহলে আমি 1800কে বর্গমূল করে 36 অবশিষ্ট আছে, তাই আমি বলবো 36 জনকে সরিয়ে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নং করার পর এখন 6 নং যে প্রশ্নটি ওইটি করব। এখানে x = -2 y = 3 হলে এত থেকে এত এর বিয়োগের মান নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, x এর মান -2, y এর মান 3 দেওয়া আছে। তো আমি ফার্স্টে এখানে যে রাশিটি আছে এই রাশিটি লিখে x এর স্থলে x এর মান, y এর স্থলে y এর মান বসিয়ে যোগ বিয়োগ করে একটি মান পেলাম -12। আবার একইভাবে আমি দ্বিতীয় যে রাশিটি আছে ওইটির জায়গায় x এর জায়গায় x এর মান এবং y এর জায়গায় y এর মান বসিয়ে যোগ বিয়োগ করে আমি পেলাম কত, -3। তো এখানে বলা হয়েছে এত থেকে এত বিয়োগ করলে বিয়োগফল কত। তো আমি এত থেকে এত বিয়োগ লিখব, এত থেকে এত বিয়োগ।
তো আমি বিয়োগ করলে এত এর মান আমরা এখানে পেয়েছি, এত এর মান কত পেয়েছি -12, ওইখানে -12 লিখলাম। পরে বিয়োগ যেহেতু বলছে এর জন্য মাইনাস চিহ্ন দিলাম। আর এত এর মান কত পেয়েছি -13, তাই আমি এখানে -13 লিখলাম। 12 জায়গায় 12, মাইনাসে মাইনাসে প্লাস 13, 13 থেকে 12 গেলে থাকে 1, আর এটির অ্যান্সার হচ্ছে 1। যে সংক্ষিপ্ত প্রশ্নটি ওইটি করব। এখানে দুটি রাশি দেওয়া আছে এবং এই দুটি রাশির গুণফল কত, অর্থাৎ গুণ করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে লিখলাম এত এবং এত এর গুণ। আমরা যেভাবে গুণ করি ওইভাবে গুণ করে এটির রেজাল্ট পাবো কত, 49x² + 14x - 15। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 নংয়ের পর 8 নং যে প্রশ্নটি, এখানেও দুটি রাশি দেওয়া আছে। এখন বলছে এতকে এত দিয়ে ভাগ করার জন্য। তো আমি এতকে এত দিয়ে ভাগ করার পর আমরা এই রেজাল্টটি পেয়েছি, আর এটির অ্যান্সার হচ্ছে a - 2b। এখন আমি 9 নং যে সংক্ষিপ্ত প্রশ্ন ওইটি করব। আর 9 নং সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে একটি সরলের অঙ্ক। এখানে এই অঙ্কটি সমাধান করা আছে। তো 9 নংয়ের পর 10 নং যে অঙ্কটি, এটির প্রশ্ন হচ্ছে এটি। এখানে একটি রাশি দেওয়া আছে, বলা হয়েছে x³ সহগ থেকে ধ্রুবক পদ বিয়োগফল কত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x³ সহগ হচ্ছে -7, আর এখানে ধ্রুবক পদ হচ্ছে -11। তো আমি এখানে x³ সহগ -7 লিখলাম, আর ধ্রুবক পদ -11। তো এখানে বলছে কি x³ সহগ থেকে ধ্রুবক পদটি বিয়োগ দিতে। তো আমি x³ সহগ হচ্ছে -7, এর জন্য -7 থেকে -11, অর্থাৎ ধ্রুবক পদটি এখানে কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমি সমাধান করে কত পেলাম, 4 পেলাম। আর এটি হচ্ছে আমার 10 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি, ওইটির অ্যান্সার। তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার পর তোমরা এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেবে এবং এই চ্যানেলটি সর্বশেষে সাবস্ক্রাইব করে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।